আজকে আমরা আরেকটা অসুখ সম্বন্ধে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি বা চলতি কথায় ব্রঙ্কাইটিসও বলা হয়। এটা কাদের হয়? একটু যাদের বয়স বেশি, ধূমপান করেছে বা তাদের বায়োমাস ফুয়েল এক্সপোজার অর্থাৎ কাঠের জ্বালানিতে অনেক দিন ধরে রান্না করেছে, বা একটা অকুপেশনাল এক্সপোজার আছে, যেমন জুট ইন্ডাস্ট্রিতে বা একটা কোনো কটন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, সেই সব মানুষদের অনেক দিন ধরে এই এক্সপোজারে, নক্সাস পার্টিকেল এক্সপোজার বলি, হয়েছে, তাদের শ্বাসনালীগুলো বিষিয়ে যাওয়ার ফলে এই রোগটা হয়। সিওপিডিটা অ্যাজমার থেকে একটু আলাদা। অ্যাজমা রোগীদের কী হয়, যখন হয় খুব বাড়াবাড়ি হলো, কাশি হলো, শ্বাসকষ্ট হলো, হাসপাতালে ভর্তি করার হলো, ওষুধ দেওয়া হলো, কমে গেল, যখন ভালো থাকে তখন খুবই ভালো, দৌড়চ্ছে, খেলছে, সব কিছু করছে। সিওপিডিটা না প্রোগ্রেসিভ ডিজিজ, আস্তে 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 প্রোগ্রেস করতে থাকে এবং এদের কিছু খারাপ থিং থাকে, বেশি খারাপ, তখন এক্সাজারবেশন বা বাড়াবাড়ি হয়, কিন্তু কোনো সময় খুব ভালো থাকে না। অর্থাৎ সিওপিডিটা একটু বেশি খারাপ অ্যাজমা থেকে। কিন্তু এই লোকগুলো দুজনেই আসবে আমাদের কাছে কাশি, কফ, শ্বাসকষ্ট বা বুকচাপ নিয়ে। আমাদের পার্থক্য করতে হবে, করে দেখতে হবে যেটা অ্যাজমা না সিওপিডি। অ্যাজমা যেমন চিকিৎসা করলে খুব ভালো হয়ে যায়, সিওপিডি ভালো তো হয়ই, ভালো রাখা যায়, কিন্তু রোগটা ভালো হয়ে যাচ্ছে, একদম সুস্থ হয়ে যাচ্ছে তা হয় না, কারণ বললাম এটা প্রোগ্রেসিভ ডিজিজ। সিওপিডি কাদের আমরা সন্দেহ করব? যেসব লোকজন ধূমপান করেছে, বা বললাম যেমন কাঠের জ্বালানিতে রান্না করেছে, বা তাদের অকুপেশনাল এক্সপোজার আছে এবং আমাদের কাছে আসছে কাশি, কফ বা শ্বাসকষ্ট নিয়ে, তাদের আমরা সন্দেহ করব। কিন্তু সন্দেহ করলে তো প্রমাণ করতে হবে। অ্যাজমা যেমন আমরা বলেছিলাম আমরা সন্দেহ করি, ক্লিনিক্যাল অনেক সময় টেস্ট লাগে না, সিওপিডিদের আমাদের কিন্তু প্রমাণ করতে হবে তার সিওপিডি আছে কিনা। কী করে প্রমাণ করা হয়? তাদের শ্বাসনালীটা সংকুচিত হয়েছে কিনা এবং ওষুধ দিয়ে রিভার্সেবল কিনা। কি টেস্ট করা হয়? আমরা স্পাইরোমেট্রি করে দেখি তাদের শ্বাসনালী সংকুচিত কিনা, সংকোচন থাকলে কতখানি সংকোচন, এবং সেটা রিভার্সেবল কিনা। স্পাইরোমেট্রি আমাদের ক্লিনিকেই হয়, আমরা ক্লিনিকেই করি, সিম্পল টেস্ট। সে জোরে শ্বাস নিয়ে ধরে রেখে জোরে শ্বাস ছাড়তে হবে, এতখানি সোজা টেস্ট। এবং স্পাইরোমেট্রি না করে কিন্তু সিওপিডি ডায়াগনোসিস করা যায় না। তাহলে স্পাইরোমেট্রিতে কি করা হয়? আমরা দেখি সে কতখানি হাওয়া নিতে পারে, কতখানি হাওয়া ছাড়তে পারে এবং হাওয়াটা কি গতিবেগে যাচ্ছে। শ্বাসনালী যত সংকোচন হবে হাওয়ার গতিবেগ তত কমবে, এবং সেই হাওয়ার গতিবেগ 1 সেকেন্ডে কতখানি হাওয়া ছাড়তে পারছে দেখে আমরা বুঝতে পারবো তার শ্বাসনালীগুলো কতখানি সংকোচন, এবং আমরা ক্লাসিফাই করি মাইল্ড, মডারেট, সিভিয়ার বা ভেরি সিভিয়ার। সিওপিডি প্রমাণ করার পরে এরপরে আসি চিকিৎসার প্রথম স্টেপ কি? তার নক্সাস এক্সপোজার থেকে তাকে দূরে সরানো। তথাপি সে যদি ধূমপান করে তাকে ধূমপান বন্ধ করানো, বায়োমাস এক্সপোজার তথাপি কাঠের জালে রান্না করছে তাকে সেখান থেকে সরানো, বা অকুপেশনাল এক্সপোজার যে জুট মিলে কাজ করছে বা কটন মিলে কাজ করছে তাকে সেখান থেকে সরিয়ে আনা। প্রথমে আসি ধূমপান বন্ধ করা যায়, এর মধ্যে বিজ্ঞান আছে। দুভাবে বন্ধ করা হয়। এক, কিছু লোকজন মোটিভেটেড যে ডাক্তারবাবু আমি চাই ধূমপান বন্ধ করতে, আমায় হেল্প করুন, খুব সোজা, তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিই, ওষুধ দিই। কিছু লোকজন আছে তারা এই মুহূর্তে মোটিভেটেড নয়, তারা ডাক্তারবাবু আমি এই মুহূর্তে পারবো না বন্ধ করতে, আমার মনের জোরটা সেইভাবে নেই। তাহলে এই রোগীগুলোকে আমাদের কি করতে হয়? এই রোগীগুলোকে করতে হয় যে তারা কেন ধূমপান বন্ধ করবে, ধূমপান বন্ধ করলে তাদের কি কি সুবিধা এবং ধূমপান করে গেলে তার কি কি অসুবিধা, সেগুলোকে বোঝানো। যে সেকেন্ড গ্রুপটা বললাম যে ধূমপান তারা বন্ধ করতে ইচ্ছুক, তাদের মধ্যে আবার দুটো ক্যাটাগরি আছে। যাদের খুব অ্যাডিকশান লায়াবিলিটি, আমরা একটা স্কেল আছে, সেই স্কেল দিয়ে মাপি, এবং যাদের অ্যাডিকশান লায়াবিলিটি কম। যাদের অ্যাডিকশান লায়াবিলিটি কম তাদেরটা সোজা, ইনফ্যাক্ট তারা একটু হেল্প করে দিলেই তারা ধূমপান বন্ধ করে দেয়। অনেক ক্ষেত্রে তারা এই প্রতিজ্ঞা করে যে ডাক্তারবাবু আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি বললেন আমি ধূমপান বন্ধ করে দিয়েছি, তারা ধূমপান বন্ধ করে দেয়। কিছু লোক আছে তাদেরকে আমাদের একটু হেল্প করতে হয়, আর এখন অনেক ভালো ভালো ওষুধও এসে গেছে। প্রথম হচ্ছে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। ধূমপানের তাদের অ্যাডিকশানটা হয় কেন? নিকোটিনের জন্য। নিকোটিন অ্যাজ সাচ ক্ষতি করে না, কিন্তু ধূমপানের যে কেমিক্যালসগুলো থাকে প্রায় 3000 কেমিক্যালস, সেগুলো ফুসফুসের ক্ষতি করে। অর্থাৎ আমরা নিকোটিনটা রিপ্লেস করে দিই, আইদার নিকোটিন চুইংগাম
নিকোটিন প্যাচ অথবা নিকোটিন নেজাল স্প্রে দিয়ে। এছাড়াও আরও কিছু ওষুধ আছে যেমন বুপ্রেপিয়ন বা ভ্যারালেক্টিন, যেগুলো দিলে ধূমপান করার বা বন্ধ করার চান্সটা অনেক বেশি হয়। তাহলে ধূমপান বন্ধ করা হচ্ছে, বা বায়োমাস এক্সপোজার কাঠের জালে রান্না করা থেকে আমরা সরিয়ে আনতে পারি। তাদের আমরা অ্যাডভাইস দিই যে আপনি গ্যাস ব্যবহার করুন। এখন অনেক প্রকল্প আছে যেগুলোতে তারা গ্যাস পেতে পারে অনেক কম পয়সাতে, সেগুলো করা হচ্ছে। এবং তারপরে তার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের কষ্ট লাঘব করাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। তাদের কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি এবং শ্বাসকষ্ট কমানোর জন্য অসুখটা ওষুধটা আমরা বুকে পৌঁছে দিতে হবে। শ্বাসনালীগুলো সংকোচন হওয়ার জন্যই তাদের কষ্টটা বেশি, শ্বাসনালীগুলো প্রসারণ করছে। কত ভালোভাবে তাদের শ্বাসনালীগুলো প্রসারণ করতে পারি সেটাই হচ্ছে আমাদের একটা আর্ট। এবং আমরা সঠিক ইনহেলার দিই, যাতে যে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে গেছে সেই শ্বাসনালীগুলোকে আমরা প্রসারণ করতে পারি, তার কাশি শ্বাসকষ্ট কমে। সিওপিডি রোগটা কি ভালো হয়? না। কিন্তু ভালো হয় না বলে তারা চিকিৎসা করবো না তা না। চিকিৎসা করার উদ্দেশ্য 1 নম্বর, যাতে রোগটা আর বেশি প্রোগ্রেস না করে, যাতে লোকটার কষ্ট কমে, আয়ু বাড়ে এবং বাড়াবাড়ি হয়ে তাদের হাসপাতালে ভর্তি হতে না হয় এবং তাদের কর্মস্থলে কোনো রকম কোনো প্রবলেম না আসে। তথাপি তার কাশি কমাতে হবে, শ্বাসকষ্ট কমাতে হবে, তার কাজ করার ক্ষমতা বাড়াতে হবে, বাড়াবাড়ি হয়ে হাসপাতালে যাতে ভর্তি না হয় সেটা দেখতে হবে, এবং ওষুধের যাতে কোনো সাইড এফেক্ট না থাকে সেটাও দেখতে হবে। তাহলে সিওপিডি চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে তাদের ট্রিগারগুলো যেগুলো থেকে হচ্ছে সেগুলো থেকে সরানো, ইনহেলার ওষুধপত্র দেওয়া। ইনহেলার আমি বললাম যে তাদের শ্বাসনালীর সংকোচন প্রসারণ করা। এখানে কি স্টেরয়েড ইনহেলারে কোনো রোল আছে? হ্যাঁ, কিছু সংখ্যক সিওপিডি আছে যাদেরকে আমরা স্টেরয়েড ইনহেলার দিতে হয়। কারা আছে না? যাদের অনেক বেশি এক্সাজারবেশন হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, আয়দার অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, স্টেরয়েড খেতে হচ্ছে। বলা হয়েছে বছরে যাদের 2বারের বেশি বাড়াবাড়ি অ্যান্টিবায়োটিক স্টেরয়েড খেতে হচ্ছে তাদের, অথবা যাদের একবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট মার্কার হচ্ছে ব্লাডের ইওসিনোফিল কাউন্ট। বলা হচ্ছে যাদের ইওসিনোফিল কাউন্ট, অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্ট 300-র বেশি, তারা অনেক বেশি ভালো রেসপন্ড করবে। 100 থেকে 300 আমাদের বুঝে দিতে হবে, 100-র নিচে হলে দিয়ে খুব একটা লাভ হয় না। এবং আরেকটা জিনিস দেখতে হবে, তাদের যেন নিউমোনিয়ার চান্স না থাকে বা নিউমোনিয়া না হয়ে থাকে স্টেরয়েড দেওয়ার সময়।